স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে শুরুতেই জানাতে চাই নির্বাচন নিয়ে আজকের রাজনীতির মাঠ কেমন ছিল। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির সমাবেশে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই জেলার আরেকটি সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অন্যদিকে পিআর ইস্যুতে কথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডক্টর মঈন খান। আজ সারাদিন নির্বাচন নিয়ে বিএনপির নেতারা কে কি বলেছেন শুনে আসতে চাই। আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে কায়েদ করার জন্য, ঘায়ল করার জন্য, তাই না? ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করে। আমাদের নির্বাচনগুলোতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। যে তারা শাপলা না পেলে ধানের শীষ দেওয়া হবে। ভাই, ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? পিয়ার চাচ্ছে এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশি সিট পাবো, এর বাইরে কিন্তু আসলে কিছু না। এটাই হচ্ছে মূল কথা। তো এখন আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হব, অধিক সিট পাবো, সেই কারণে মানুষের যে মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব, এটা তো গণতন্ত্র পরিপন্থী। যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিয়ার। আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করার পক্ষপাতী না, এটা আপার হাউস ও লোয়ার হাউস। আমরা তো এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারবো না যে লোয়ার হাউসে হবে কিংবা আপার হাউসে হবে। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। রাজধানীতে নির্বাচন পদ্ধতি নিয়ে এক সেমিনারে দুই কক্ষে পিআরের যুক্তি তুলে ধরেছে জামায়াত ইসলামী। অন্যদিকে খুলনার এক সমাবেশে কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে বিরঞ্জনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতা আনার জন্য মনে হয় যেন এটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আরেকটি যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে। আমরা এমন এক ইনসাফ মানবিক সমাজ কায়েম করতে যাই যেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, বেকার, শ্রমিক, লুটের, মজুর, কুলি, আমি সকলের বন্ধু হয়ে আমরা একটি সুশাসন পাই। একটা দল পেল 30.8, তাহলে আরেকটা দল পেল যেটা 91 37.4। তাহলে যারা ক্ষমতায় আসলো, সরকার গঠন করলো, তার একটা ভোটের প্রতিনিধিত্ব করলো 30%+। তাহলে আর বাকি যত 70% ভোটার, তার ভোটের কোনো মূল্যায়ন হলো না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পারে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। আগামী নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনও বৈঠক করেনি এনসিপি। দেশের প্রয়োজনে যদি কখনো জোটের প্রয়োজন মনে হয় তবে সময় বলে দিবে। রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল শুরুতেই একমত ছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা শেষে এসে একমত হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। যেসব বিজেপির কর্মকর্তারা, র্যাবের কর্মকর্তারা, সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না করে বন্দী করেছে, তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবার আমরা দাবি জানাই। জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে কিনা সেই সিদ্ধান্ত দিবে সরকার। তবে ভবিষ্যতে নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের অবস্থাও শেখ হাসিনার মতোই হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।
রাজনৈতিক দলগুলো যেই ঐক্যমত্য সৃষ্টি হয়েছে জুলাই জাতীয় সংসদ স্বাক্ষর করবে এবং এর ফলে একটা গণভোট হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি অর্জন করতে পারবে, যেন আপনাদের জীবন নির্ভর করে, কারণ তা না হলে কিন্তু আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তাজনিত সমস্যা সবচেয়ে বেশি থাকতে পারে, যা মোকাবেলায় ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের কর্মশালায় অংশ নিয়ে সিইসি আরও বলেন, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কোনো ছাড় দেওয়া হবে না। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবে ইলেকশন। যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। এটা ইলেকশন কমিশন একার কাজ নয়, এটা জাতীয় দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এছাড়া রাজধানীর আরেকটি অনুষ্ঠানে কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, আমরা যাই থাকি না কেন, উই ওয়ান্ট টু টেল পিপল যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। এই নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না, দ্যাট ইজ দ্য ইলেকশন কমিশন উইল সি। আর বা কোনো পলিটিক্যাল চিন্তাভাবনা যারা করেন তাদের। তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। দর্শক, এই ছিল আজকের নির্বাচনী রাজনৈতিক আলাপন। ভোটে টেনের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে যুক্ত হব আজকের নিয়মিত আলোচনায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেনের এই পর্বে আমরা শুরু করব আজকের নিয়মিত আলোচনা। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি ইসির অর্থহীন সংলাপ। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, রাজনীতি ও নির্বাচন বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনা শুরু করব, তবে শুরুতে একটু দেখে নিতে চাই নির্বাচন কমিশন গত 4টি যেই সংলাপ করেছে, গত 4টি বৈঠক করেছে, সেই বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন এবং কতজন অংশ নিয়েছেন। সর্বপ্রথম 28 সেপ্টেম্বর শিক্ষাবিদদেরকে দিয়ে নির্বাচন কমিশন সংলাপ শুরু করেছে। সেখানে যতজনকে আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে অর্ধেক উপস্থিত হয়েছে। আর 6 অক্টোবর 2025-এ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে 2 দফায় সংলাপ হয়েছে, সেখানে অর্ধেকের কম উপস্থিত হয়েছে। 7 অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদেরকে দিয়ে নিয়ে সংলাপে বসেছে, সেখানে অর্ধেকের কম উপস্থিত হয়েছে। একই দিনে নারী প্রতিনিধিদেরকে নিয়ে নির্বাচন কমিশন সংলাপ করেছে, সেখানে অর্ধেকের কম উপস্থিত হয়েছে। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান স্যার, আপনার কাছে এই যে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত 4টি বৈঠক করেছে অংশের জনের সঙ্গে সংলাপের যেই ধারাবাহিকতায়, এখানে জুলাই যোদ্ধারাও সংলাপে অংশ নেবেন, রাজনৈতিক দলগুলোর নেতারাও সংলাপে অংশ নেবেন। এখন পর্যন্ত যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনের, সার্বিক আপনার মূল্যায়ন কি? আপনি যে পরিসংখ্যান তুলে ধরলেন এটা তো আসলে খুব অ্যালার্মিং। আমরা তো বিভিন্ন সময় আলাপ আলোচনা করি, আমরা নিজেরাও বিভিন্ন ধরনের আলাপ আলোচনার উদ্যোগ নেই আমাদের এরিয়াতে। সেক্ষেত্রে আপনি যখন আমরা FGD করতে যাই, ফোকাস গ্রুপ ডিসকাশন করি কোনো রিসার্চের কাজে, সেটার ভ্যালিডিটি কিন্তু নির্ভর করে উপস্থিতির উপরে। আমি হয়তো 30 জনের কথা চাইলাম বা 20 জন চাইলাম উপস্থিত করব, কিন্তু উপস্থিত হয়ে গেল 5 জন। দ্যাট মিনস আমার আজকে এটা পোস্টপোন করা দরকার, আর কি এটা স্থগিত করা দরকার। তো ইসি যেই আলোচনাগুলো শুরু করেছে, এই আলোচনাগুলো শুরু করার আগে কিন্তু আমরা অনেকেই, আমিও বিশেষ করে, ইসি কেন আলোচনা করছে না
সেই ব্যাপারেই প্রশ্ন উত্থাপন করছিলাম বারবার। তো এটা আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম, বিশেষ করে আমি, যে নাগরিকের সাথে আলাপ আলোচনায় বসেছে ইসি তার নির্বাচনের আগে। এটা প্রয়োজন ছিল বলে আমি মনে করতাম। কিন্তু এখন নাগরিকের রেসপন্স দেখে আমার মানে খারাপ লাগাটাতে ইম্পর্টেন্ট হলো দুইটা তিনটা বিষয়। একটা হলো ইসির আলোচনাটা নাগরিকের কাছে কি অর্থপূর্ণ মনে হচ্ছে না? উনি যাচ্ছেন না কেন? তো সেই জায়গাতেও মনে হবে যে সে যদি মনে করে যিনি যাবেন, যিনি পার্টিসিপেট করবেন, অংশগ্রহণ করবেন, তিনি যদি মনে করেন যে তার যাওয়াটার কারণে, তার বক্তব্যের কারণে বা তার অভিমতের কারণে বা তার বিশ্লেষণের কারণে ইসির সিদ্ধান্তে পরিবর্তন আসবে কি আসবে না এই ব্যাপারে তিনি সন্দিহান হন, তাহলে না যেতে পারেন। 2 নাম্বার হলো তিনি যদি মনে করেন তার যাওয়া, তার আশা অথবা ইসির এই সংলাপ আয়োজনের অর্থপূর্ণ নয়, এটার কোনো প্রভাব পড়বে না নির্বাচনে, তাহলে তিনি না যেতে পারেন। যেমনিভাবে আমরা দেখেছি গত 3টা নির্বাচনে নাগরিকরা ভোটে যেতেন না, কারণ নাগরিকরা জানতেন ভোটে গেলে কি আর না গেলে কি সিদ্ধান্ত সে জানেন। তো এটা যদি এমনটা হয় তাহলে তো ইসি আগামী নির্বাচন করবে এবং তার করার যে সক্ষমতা। আরেকটা বড় ব্যাপার হলো সে যে নির্বাচনটা করছে, এই নির্বাচনের ব্যাপারে নাগরিকের কাছে তার ভাবমূর্তি তৈরি করার যে ব্যাপারটা, এইটা তো দুর্বল হয়ে যাচ্ছে। এখন এইটা কেন হচ্ছে, এই প্রশ্ন আসতে পারে। প্রথম ব্যাপার হলো যে আমি যদি কয়েকটা প্রশ্ন আপনাকে যেভাবে উত্তর দিলাম সেটা হতে পারে। আরেকটাও হতে পারে যে ইসি যে ব্যবস্থাপনায় নাগরিকদের সাথে সংলাপ করাটাকে উজ্জীবিত করতে পারত, এটাকে প্রমোট করতে পারত, সেই ব্যবস্থাপনায় তার দুর্বলতা থাকতে পারে। যাদেরকে সে নিমন্ত্রণ করেছে যাওয়ার জন্য, আমি অনেক কাউকে পর্যবেক্ষণ করে দেখলাম যে তাদের সবার পক্ষে, বিশেষ করে প্রথম দিকে যাদেরকে ডাকা হয়েছে তাদের অনেকের পক্ষে ইসিতে যাওয়া তাদের নিজস্ব বাসা থেকে কঠিন কাজ, তাদের বয়সের কারণে হোক আর অন্যান্য কারণেই হোক। এটা একটা ব্যাপার হয়েছে। তারা রিলেভেন্ট পার্সনকে বা এখন যারা অ্যাক্টিভ, যারা তাকে সমৃদ্ধ করতে পারে বলে বা যারা এই পরিবেশ সম্পর্কে ওয়াকিবল, তাদেরকে খুব কমই ডেকেছে। যে কারণে অথবা যারা আগ্রহী এটা যাওয়ার জন্য গিয়ে ইনপুট দিবে এবং নির্বাচন কমিশনকে অ্যাক্টিভ করে তারা চায় আগামী গণতন্ত্র সবার জন্য এই গণতান্ত্রিক বাংলাদেশ হয়ে উঠুক, এই লোকগুলোকে কতটা রাখতে পেরেছে এটার উপর নির্ভর করবে। আর ইসিতে কোনো ট্রান্সপোর্ট কাউকে দেয় না, সো এর ক্ষেত্রেও তার সম্ভাবনা কম। এটা একটা, যারা ট্রান্সপোর্ট নাই তারা যেতে পারে না। সেই জন্য আগ্রহী লোককে দাওয়াত করেছে কিনা ওখানে যাওয়ার জন্য সেটা একটা ব্যাপার। তো আমি যতটুকু নামের তালিকা দেখেছি, এখানে আমি দেখেছি যে তারা সিনিয়র সিটিজেনদেরকে বেশি দাওয়াত করেছে। তো সিনিয়র সিটিজেনদের নানান লিমিটেশন থাকে, তাদের স্বাস্থ্যগত ব্যাপারগুলো থাকে, অনেক কিছু থাকে। তো এবং তারাও মনে করে যে এখন আর কি ইনপুট দেওয়ার আছে, অনেক সময় আশাহত হয়ে পড়ে বা তারা আসলে কন্ট্রিবিউট করতে পারবে কিনা চিন্তা করেন। তো তরুণ প্রজন্মের সাথে মানে সব লেভেলেই মোটামুটি যারা অ্যাক্টিভ এবং অনেক বেশি তাদের সাথে কোঅপারেশন করতে পারবে, এই ধরনের শ্রেণীকে যদি দাওয়াত করে না থাকে তাতেও কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে। তো যেভাবেই হোক না কেন, একটা আইদার আপনার এই যে সংলাপ আয়োজনের ব্যবস্থাপনায় ইসির দুর্বলতা, এটাও ইসির জন্য প্রবলেম। সঠিক লোক বাছাই করতে যদি না পারে, এটাও ইসির জন্য প্রবলেম। আবার এই যে আউটকাম আসলো, ফলাফল, যে সে এই 4 স্তরে যাদের সাথে কথা বললেন, অলমোস্ট যদি আপনি অ্যাভারেজ করেন, প্রথমটা অর্ধেকের চেয়ে একটু বেশি আর বাকি 3টাতে অর্ধেকের কম। তো অ্যাভারেজ কি আসতেছে? অর্ধেকের কম। তো অর্ধেকের কম মানে অভিজ্ঞজনের সাথে আলাপ আলোচনা করে ইসি নিজের ভাবমূর্তি তো এই শুরুতেই একটু নিম্নমুখী করে ফেললো। এই অবস্থা থেকে তার বের হয়ে আসা উচিত। আর যদি আপনি সত্যি ইনপুট চান, আগামী নির্বাচনটাকে কার্যকর করতে চান, তাহলে তো আপনাকে নাগরিকের কাছ থেকে বক্তব্য নিতে হবে। এটা যেমন আপনার কাছে ইম্পর্টেন্ট। আরেকটা হলো আপনি দেখেন ইসি এত, হয়তো নির্বাচন 6 মাস দেরি আছে, কিন্তু ইসি তো 1 বছর ধরে কাজ করছে। এই অবস্থায় আমার কাছে মনে হতে পারে যে ইসি দীর্ঘদিন যাবৎ কাজ করার কারণে তার পরিকল্পনা রেডি। এই অবস্থায় এই ধরনের আলাপ আলোচনায় অনেকের কাছে তথ্যও থাকতে পারে যে এটা আসলে সেই আলোচনা থেকে ফিডব্যাক খুব সামান্য ইসি নিতে পারবে, অথবা সেই ফিডব্যাক দিয়ে ইসি সামান্যই পরিবর্তন করতে পারবে তার ভবিষ্যৎ লক্ষ্য। কারণ আপনি জানেন ইসির রুটম্যাপ কিন্তু আমরা অলরেডি জানি, এবং রুটম্যাপের একটা বড় অংশই কিন্তু অলরেডি ইসি এই মানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা না বলেই সম্পন্ন করে ফেলেছে। এটাও হতে পারে যে সমাজের মানুষের কাছে ইসির এই রুটম্যাপ জানার পরে যারা যাচ্ছেন তারা তো অভিজ্ঞ লোকজন, তাদের কাছে তথ্য আছে,
সেক্ষেত্রে সে মনে করতে পারে আমার এই যাওয়া, আমার এই ফিডব্যাক ইসি আসলে তার রোডম্যাপে তেমন কোনো কন্ট্রিবিউট করতে পারবে না, কারণ অলরেডি তার রোডম্যাপ ক্লিয়ার এবং অনেক কিছু সে বাস্তবায়ন করে ফেলেছে। জি, আপনি যেখানে কথাটি শেষ করেছেন সেখান থেকে আমি প্রশ্নটি করতে চাই, যেটি বলেছেন যে ইসি এর মধ্যে রোডম্যাপ সম্পন্ন করে ফেলেছে। নির্বাচন কমিশনের আমরা জানি যে আইন বিধি সংশোধনের একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে, সীমানা নির্ধারণের গুরুত্বপূর্ণ কাজ থাকে, এই কাজগুলো নির্বাচন কমিশন সম্পন্ন করে ফেলেছে। প্রবাসী ভোটারদেরকে নিয়ে নির্বাচন কমিশন কাজ এগোচ্ছে, ভোটার তালিকাও নির্বাচন কমিশন মোটামুটি সম্পন্নের দিকে এগোচ্ছে। সেই জায়গায় এই সংলাপে নির্বাচন কমিশন আসলে কী জন্য ডাকলো? তাদেরকে ডেকে যদি তাদের মতামত নিয়ে যদি পরবর্তীতে আইন সংশোধন করার উদ্যোগ যদি না নিতে পারে নির্বাচন কমিশন, তাহলে এই সংলাপের আসলে আয়োজনের উদ্দেশ্যটা কি? শুধুমাত্র সংলাপে তো আসলে রাষ্ট্রের কিছু না কিছু টাকা খরচ হয়, রাষ্ট্রের টাকা খরচ করা, বসে আলাপ আলোচনা করা, চা বিস্কিট খাওয়া, এই জন্যই কি শুধু সংলাপ? এটা আপনি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা অংশীজনের সাথে আলাপ আলোচনা আগেও দেখেছি, এবং এই আলাপ আলোচনা আমি নির্বাচন কমিশনের ক্ষেত্রে বলতে চাই না, আমরা এই আলাপ আলোচনা আগে দেখেছি এবং এই সকল আলাপ আলোচনার ক্ষেত্রে এই অভিযোগ আছে অহরহই যে রাষ্ট্রের টাকা অপচয় হয়, এবং এই অংশীজনের আলাপের মধ্য দিয়ে যে সকল বুদ্ধি পরামর্শ আসে এবং বিশ্লেষণ আসে সেগুলোর বাস্তবায়ন খুব সামান্যই দেখা যায়। বাংলাদেশে বড় বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে যেমন আমরা প্রায় 1 যুগ ধরে একটা পরিকল্পনা কাজ করেছিলাম, এটাকে বলে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি, ব্যাপার দারিদ্র দূরীকরণ কৌশলপত্র। এই কৌশলপত্র প্রণয়ন করতে গিয়ে আমরা দেখেছি, আমরা এটা স্টাডি করে দেখেছি যে এত হাজার হাজার কোটি টাকার জিনিস কৌশলপত্র প্রণয়ন, এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, প্রায় পৃথিবীর 145 দেশ এটা গ্রহণ করেছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে আমাদের নাগরিকদের যে সকল শ্রেণীতে ইনপুট দেওয়ার কথা ছিল খুব সামান্যই হয়েছে। তো এই সকল জায়গা থেকে মনে হয় অধিকাংশ সময়ই সরকারের এই ধরনের উদ্যোগগুলো তেমন সার্থক হয় না। আর আজকে আপনি যেটা প্রশ্ন উত্থাপন করলেন যে লম্বা সময় ধরে এভাবে থেকে কাজকর্ম এইভাবে এগিয়ে নিয়ে এখন সবার সাথে আলাপ আলোচনা করাটা তো সবার কাছেই মনে হতে পারে আমার এই আলাপ দিয়ে, আমার এই কথা দিয়ে আসলে ইসি কী করতে চায়, এই প্রশ্ন তো আসতেই পারে মনের মধ্যে, কারণ আপনি তো বলেছেন আপনি এই কাজগুলো করে ফেলেছেন, তো এখন আপনি আমাকে দিয়ে কী করাবেন? হ্যাঁ, আইন সংশোধনের যে কথাটি বললাম আমি, আইন তো প্রত্যেক নির্বাচনের আগে কিছু না কিছু আইন সংশোধন করে, যুগোপযোগী করার চেষ্টা করে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, এর আগের নির্বাচন কমিশন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আইন সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এই কমিশন আবার সেই জায়গাগুলো থেকে ফেরত আনার চেষ্টা করেছে। কিন্তু আরও তো নানা বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি যারা আছেন, নির্বাচন বিশ্লেষক যারা আছেন, তাদের আইনেরও তো বিভিন্ন বিষয়ে আসলে পরামর্শ থাকতে পারে। সেই পরামর্শর আলোকেই না নির্বাচন কমিশন আসলে পরবর্তী আইন সংশোধনের উদ্যোগ নেবে। কিন্তু নির্বাচন কমিশন আইন বিধি সব কিছু সংস্কার করে নির্বাচন কমিশন ডাকলো সংলাপ। এই সংলাপের আসলে আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, এবং আমরা দেখছি এখন আমরা নির্বাচন কমিশনের যে সকল বিষয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিই, আসলে নির্বাচন কমিশন কোনো কাজ কমপ্লিট করার পরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করছি এখন, কারণ আমরা আগে জিনিসটা জানতে পারছি না। ইভেন আপনি দেখেন প্রবাসী ভোটের ক্ষেত্রেও এই ধরনের নীতি যে গ্রহণ করা হয়েছে এটা কিন্তু পাবলিক হয়েছে নির্বাচন কমিশন এই কাজটা শুরু করার পরে, তখন কিন্তু আমরা বিশ্লেষণ শুরু করেছি এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। আসলে আমাদের এই বক্তব্য তো নির্বাচন কমিশনের কাজে কোনোভাবে প্রতিফলন ঘটাচ্ছে না। আপনি দেখছেন, আপনি যেটা বললেন যে সীমানা নির্ধারণ নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হচ্ছে। সীমানা নির্ধারণের ক্ষেত্রে তারা বলছেন একটা প্রসেস অবলম্বন করেছেন, কিন্তু এই সীমানা নির্ধারণ আসলে এইভাবে প্রয়োজন ছিল কিনা, মানে ইসি নিজে উদ্যোক্তা হয়ে সীমানা নির্ধারণ করবে নাকি নাগরিকের ডিমান্ডের প্রেক্ষিতে করবে, এইটার কিন্তু বিতর্ক আছে। আপনি যদি রাজনৈতিক জায়গা থেকে দেখেন, আমরা কিন্তু রাজনৈতিক পরিবেশে, মানে আমরা যেটা পলিটিক্যাল অ্যাপ্রোচে যদি কথা বলি, তাহলে কিন্তু আলাপ আলোচনা এবং এই সিদ্ধান্তের জায়গাটা তখনই হবে যখন ডিমান্ডের জায়গা থেকে আসবে, মানে নাগরিক চাইবে। আমার কাছে মনে পড়ে না যে এই যে গাজীপুর এবং বাগেরহাট, এই যে দুই জায়গায় যে সীমানার যে পরিবর্তন হয়েছে, ওনারা কেউ দাবি করেছেন এরকম কোনো বিষয় আমার চোখে পড়ে নাই বা মনে পড়ে না। আপনার মনে পড়েছে কিনা জানি না। তো এবং আপনি দেখেন আরপিওর ক্ষেত্রে, আরপিওর কিন্তু ড্রাফট অলরেডি রেডি হয়ে গেছে, যদিও এটা এখনও মানে আইন আকারে আসেনি, কিন্তু ড্রাফট রেডি হয়েছে। ড্রাফটটাতে অনেক অসংলগ্নতা আছে, আমরা এই কথা বলেছি বারবার। এই যে অসংলগ্নতাগুলোতে তো আমাদের কন্ট্রিবিউট করার কথা যারা যাবেন ওখানে, আমি বলছি যারা যাচ্ছেন। তো ড্রাফট যদি রেডি হয়ে থাকে, এখন তাকে সে ড্রাফট পাবলিক করে কি মতামত নেবে নাকি ড্রাফট রেডি করার আগে মতামত নেবে? আপনাদের সাধারণত ইসির যদি সাকসেস দেখাতে চান, ড্রাফট রেডি করার আগে আপনি মতামত নেবেন এবং একটা চমৎকার ড্রাফট সরকারের কাছে এবং জাতির কাছে উপস্থাপন করবেন, যেটা হয়তো 19-20 হতে পারে বা 18-20 হতে পারে। কিন্তু এখন তো আমরা দেখেছি যে এমন কিছু জিনিস ড্রাফটে নিয়ে আসা হয়েছে আরপিওতে, যেগুলো নিয়ে আমরা কিন্তু অহরহ কথা বলছি। তো এখন এইভাবে তো বাংলাদেশের 3টা নির্বাচনের পরে নির্বাচন কমিশনকে এইরকম চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়ার জন্য তো আর নির্বাচন কমিশন তৈরি হয়নি। আমার কাছে মনে হচ্ছে আর কি যে নির্বাচন কমিশনকে আমরা খুব রেসপেক্ট করে কথা বলছি, কিন্তু কার্যাবলীকে তো মূল্যায়ন করতেই হবে, আমরা তো বাধ্য।
তো সেই জায়গা থেকে যদি বিশ্লেষণ করি তাহলে তো আমরা আগেও বলেছি যে আপনি যেভাবে অবজারভারদের পর্যবেক্ষকদের নিয়োগ দিলেন, যাদেরকে নিয়োগ দিলেন, আপনি যেভাবে সীমানা নির্ধারণ করলেন, যেভাবে আপনি আরপিও ব্যাপারটা সামনে নিয়ে আসলেন, এবং যেভাবে আপনি যে প্রক্রিয়া এবং যাদেরকে নিয়ে সংলাপে বসলেন, এই 4টা স্টেজে যদি আমি মূল্যায়ন করতে যাই তখন তো আমাকে মনে হয় যে আমরা যেটাকে বলি ইফিসিয়েন্সি, সেই ইফিসিয়েন্সির ব্যাপারে তো সামান্য হলেও প্রশ্ন না করে উপায় থাকছে না আমার। তো এই জায়গাটা নিয়ে বহন করে ইসি যে ফেব্রুয়ারি নির্বাচনে যাবে এবং তার যে বিরাট সামর্থ্য দেখাচ্ছে 2-3টা ভোট করার জন্য, মানে একাধিক ভোট করার জন্য, গণভোট এবং সাধারণ নির্বাচন, এইটা আমার কাছে নাগরিকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে কিনা সেইটাই প্রশ্ন। আমরা হয়তো অনেকেই বিশ্বাস করব, কিন্তু নাগরিকের কাছে তো বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আর কি যে এগুলোতে যদি সফলতা দেখানো যেত তাহলে আপনি তো এখানে আলাপ আলোচনা করার সময় বলতাম দারুণ হয়েছে, সবাই গিয়েছেন, অনেক কথা বলেছেন, নির্বাচন কমিশন ডিমান্ডের প্রেক্ষিতে এই সীমানা নির্ধারণ করেছেন, আরপিও হয়েছে, একটা চমৎকার আরপিও হয়েছে যে আরপিওটার মাধ্যমে আমরা সম্ভাবনা খুঁজে পেতাম। তো সেই জায়গাগুলো থেকে বলছি কি আরপিওতে কিছু ভালো দিক অবশ্যই আছে, নাই যে তা না, কিন্তু সেই জায়গাতে বলছি যে সাফল্য চেতে পারতাম। সাফল্যের জায়গা কিন্তু এখন সমালোচনা করতে হচ্ছে বাধ্য হয়ে। জি, আপনি গণভোটের প্রসঙ্গটা আনলেন, গণভোট নিয়ে একটু কথা বলি। গণভোট এবং নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন দুটি একই দিনে হবে নাকি আলাদা আলাদা দিনে হবে, এটা নিয়ে নানা বিতর্ক আছে। কিন্তু এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতার জায়গাটি দেখছেন কিনা যে আসলে তারা যেহেতু এখন পর্যন্ত কোনো নির্বাচন পরিচালনা করা তাদের কোনো ধরনের অভিজ্ঞতা নেই, সেই জায়গা থেকে তারা এত বড় কর্মযোগ্য সামাল দিতে পারবে বলে মনে হয়? এখানে 3টা শক্তির কথা আপনাকে মনে রাখতে হবে। নির্বাচন শুধু নির্বাচন কমিশন করে না, আমরা যদিও এইভাবে বারবার বলে আসছি যে নির্বাচন কমিশনের সক্ষমতায় নির্ভর করছে নির্বাচন সফলতা। নির্বাচন কমিশনের সাফল্যের ব্যাপারে সম্পূর্ণভাবে নির্ভরশীল সরকার, মানে সরকারের উপর নির্ভরশীল নির্বাচন কমিশন। সরকারের মূল কাজ হলো, যদিও নির্বাচনের আগে বা নির্বাচনের সময়ে আইন শৃঙ্খলা ডিল করবে নির্বাচন কমিশন, কিন্তু আসলে এটা তৈরি করে দিবে কিন্তু সরকার। এই যে স্ট্রাকচারটা, সেখানে হয়তো কিছু পরিবর্তন সে আনবে, আবার সরকারের একটা নিয়ন্ত্রণ থাকবে যত কিছুই বলি না কেন। সব কিছু মিলে যদি আপনি ধরেন যে কথা বলেন অভিজ্ঞতার ব্যাপারটা, অভিজ্ঞতা তো আসলে তার নাই। এক বছরের সময় প্রায় হয়ে গেছে, সেই 1 বছরের মধ্যে তার যে মানে প্রতিষ্ঠান হিসেবে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে এক্সপ্রেশন, তার যে অবস্থানের জানান দেওয়া নাগরিকের কাছে, তার সক্ষমতার প্রকাশ, নাগরিককে তার কাছে বিশ্বাসযোগ্য করে তোলা, তার ব্যাপারে বিশ্বাসযোগ্য করে তোলা, সেটা আমরা কমই পেয়েছি। এই সকল জায়গা থেকে যেখানে অভিজ্ঞতাও নাই, আবার এখানে 3টা শ্রেণী আছে, নির্বাচনটাকে সঠিকভাবে হতে দিবে কি দিবে না প্রশ্ন আছে। সেক্ষেত্রে ধরেন আপনি পতিত সরকার আছে, তারপরে দেশি বিদেশি নানান ধরনের মানে নানান ষড়যন্ত্র থাকতে পারে। এই সকল সব জায়গায় চ্যালেঞ্জে পড়ে এই যে নির্বাচনটাকে সক্ষমতার সাথে করে তোলা এবং এটাকে সফল করা, এটার জন্য যেই পরিমাণ মানে সক্ষমতা নাগরিকের কাছে উপস্থাপন করা দরকার ছিল, তার বিশ্বাসযোগ্যতা, তার অবস্থানের জানান দেওয়ার জন্য, সেইটা আমার কাছে কেন জানি মনে হয় নির্বাচন কমিশন পারে নাই। যেখানে এইরকম অবস্থা এবং আইন শৃঙ্খলা নিয়েও নানান ধরনের আপত্তি আছে, মানুষের সমালোচনা আছে নাগরিকদের, সেই জায়গা থেকে 1-2টা নির্বাচন মানে 4 মাসের মধ্যে করতে পারা খুবই চ্যালেঞ্জিং। মানে একটা নির্বাচন করে আবার একটা নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং 2টা নির্বাচন কিন্তু কঠিন কাজ। একটা গণভোটও কিন্তু বিরাট ব্যাপার স্যাপার। মানে গণভোট মানে হলো জাস্ট আপনার জন্য হয়তো কাজ কম, কিন্তু নির্বাচন কমিশনের জন্য কিন্তু কাজ কম না। আর তাছাড়া আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি 4 মাসের মধ্যে 2বার কয়েক হাজার কোটি টাকা কেন খরচ করবেন? তৃতীয় কথা হলো, দেখেন আপনি যদি যেই বান্ডেলের কথা বলছেন, এই যে সংস্কার প্যাকেজ, এই সংস্কার প্যাকেজের ব্যাপারে আমি যারা নির্বাচন কমিশন অথবা সংস্কার কমিশন নিয়ে আমাদের অ্যাওয়ার্ড, আমরা কিছু হয়তো জানতে পারি, কিন্তু আপনি দেখেন সাধারণ মানুষের কাছে আপনি আলাপ করে দেখেন নির্বাচন কমিশন জানি এই যে সনদ সম্পর্কে মানুষ আসলে সনদ শব্দটাই হয়তো জানে, কিন্তু ভিতরে কি আছে জানে না, কিন্তু হয়তো 90% বা অনেক বেশি মানুষ জানে না। আমি ঠিক পার্সেন্টেজ বলা উচিত হবে না। তো এখন আপনি একটা নির্ধারিত সময় তো দরকার এদেরকে এডুকেট করার জন্য, তারা যে ভোট দিতে যাবে কার পক্ষে ভোট দিবে, তখন কিন্তু ভোটে সমস্যা হতে পারে। এবং এটা কিন্তু তখন যদি এই যে আপনার গণভোটে ভোট যদি হার কম পড়ে, অথবা যারা গণভোটে এই সনদকে পাস হতে দেয় না, যে যারা আছেন তারা যদি বেশিরভাগ উপস্থিত হয়ে যান এবং তারা যদি ভোটটা বেশি দিয়ে দেন, তখন তো দেখা যাবে নেগেটিভও চলে আসতে পারে। তখন আপনি এই চ্যালেঞ্জটা মোকাবেলা করবেন কীভাবে? তখন তো সনদ যদি নো হয়ে যায় কোনো কারণে, আপনার হয়তো যারা পক্ষের লোক তারা কম ভোটার উপস্থিত হলো, যারা বিপক্ষের লোক তারা বেশি উপস্থিত হয়ে গেল, তখন কিন্তু আপনি পুরো সরকার ব্যবস্থাটা কিন্তু চ্যালেঞ্জে পড়ে যাবে। এটা একটা বিগ চ্যালেঞ্জ নেওয়া হয়ে যাবে গণভোটটাকে এখন নিতে যাওয়া। জি, আমরা এই প্রসঙ্গে আরও কথা বলবো। ভোটে ট্রেনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব আলোচনায়। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন।
আমরা আলোচনা করছিলাম ইসির অর্থহীন সংলাপ নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান স্যার। যে আলোচনাটি আমরা করছিলাম গণভোটের কথা বলছিলেন। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে কাজগুলো করেছে সেগুলোতে নির্বাচন কমিশন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অনেক কিছুতে নির্বাচন কমিশন তার শক্তি বা তার সক্ষমতা প্রদর্শন করতে পারেননি সঠিকভাবে, আপনি সেটা বলেছেন। সেই জায়গায় এইবার নির্বাচন কমিশনের যে অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, আবার এই গণভোটের আয়োজন করা, সব মিলে কি মনে করছেন? আজকে প্রধান নির্বাচন কমিশনার নিজেও বলেছেন যে আগামী সংসদ নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে নিরাপত্তা নিশ্চিত করা। কি বলবেন স্যার? আপনাকে ধন্যবাদ। আসলে উনি ঠিকই বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করাটাই আসলে ইম্পর্টেন্ট। এবং এই নিরাপত্তাটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল নিরাপত্তা না, যে আপনি যে নির্বাচন কেন্দ্র বা নির্বাচনের আগে যে ক্যাম্পেইন রিলেটেড নিরাপত্তার ব্যাপারটা শুধু সেটা না, আপনাকে কিন্তু একটা বিরাট নিরাপত্তার দায়িত্ব নিতে হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। সেটা হলো ভার্চুয়াল জগতে নিরাপত্তা। এই যে সোশ্যাল মিডিয়ার যে বিকাশ হয়েছে বাংলাদেশে, এবং সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন সবার হাতে হাতে চলে যাওয়ার কারণে এইটার যে নানাবিধ ব্যবহার হবে আগামী নির্বাচনে। কারণ নির্বাচন তো আসলে ক্ষমতা কেন্দ্র করে আপনাকে একটা অপরচুনিটি দেয়, একটা সুযোগ তৈরি করে দেয়। তো সেই সুযোগটা এমন যে 5 বছরের জন্য সুযোগ থাকবে অথবা থাকবে না, এটা গেমের মতো। তো সেই জায়গা থেকে যদি আপনি কোনো কারণে আপনার প্রতিপক্ষকে ঘায়াল করতে পারেন, দুর্বল করতে পারেন, এবং আপনি অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে, স্বাভাবিক প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি জিতে যেতে পারেন, সেটা কিন্তু সবাই চেষ্টা করবে, অনেকেই চেষ্টা করবে, সবাই যদি নাও বলি। তো সেখান থেকে ভার্চুয়াল জগৎটাকে নিয়ন্ত্রণ করা, এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের জন্য কিন্তু নানান ধরনের ভার্চুয়াল জগতের চ্যালেঞ্জ তৈরি হবে, শুধু প্রার্থীর জন্য নয়, নির্বাচন কমিশন নিজেও একটা চ্যালেঞ্জের মধ্যে থাকবে। তো এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে তাকে কম্পিটেন্ট রেখে নির্বাচনের দিন এবং ভোট গণনা পর্যন্ত রাখা, এইটা নিচের জন্যই প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হলো, সেও তো নিজে সুরক্ষা দিচ্ছে প্রার্থীদেরকে, সে সুরক্ষা দিচ্ছে ভোটারদেরকে, সে সুরক্ষা দিচ্ছে আপনার ক্যাম্পেইনের সাথে যারা রিলেটেড তাদের সাথে, সে সুরক্ষা দিচ্ছে নির্বাচন সম্পন্ন করার সাথে যারা রিলেটেড তাদেরকে। তো এই পুরো টিমটাকে সুরক্ষা দেওয়া ভার্চুয়ালি এবং পুরো টিমটাকে সুরক্ষা দেওয়া আপনার ফিজিক্যালি, এই দুইটাই তার জন্য চ্যালেঞ্জ। উনি ঠিক মতোই জিনিসটাকে পিক আপ করেছেন যে এটা আসলেই আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তো পথ প্রক্রিয়া আছে। আমরা তো এই সকল চ্যালেঞ্জগুলো নতুন পাই নেই। আপনি ধরেন প্রত্যেকটা সময়ের প্রেক্ষিতে কিন্তু চ্যালেঞ্জ বড় আকারে আসে। হয়তো এই সময়ের জন্য এটা বড় আকারে চ্যালেঞ্জ। আমরা যখন 91 সালে 90 সালে নির্বাচন করি, তখন কিন্তু আমাদের কিন্তু আসলে একটা স্বৈরাচারী 9 বছরের স্বৈরাচারী সরকারের পরে কিন্তু নির্বাচনটা করেছি। তখন কিন্তু বাংলাদেশ ভেরি ইয়াং। আমরা 71 সালে স্বাধীন হয়েছি, ধরেন 20 বছরের মধ্যেই এই ধরনের একটা পরিস্থিতি আমরা পড়েছিলাম। তখন ইয়াং বাংলাদেশকে সেটা মোকাবেলা করা কিন্তু কঠিন ছিল। তখন পুলিশ ফোর্স ছিল দুর্বল এবং ছোট, আপনার অন্যান্য সেনাবাহিনীর অন্যান্য সকল এজেন্সি কিন্তু ছোট ছিল। এখন তো রাষ্ট্রটা রাষ্ট্রের মতোই আছে, কিন্তু তার অনেক পরিধি বেড়েছে, রাষ্ট্র অনেক সক্ষমতা অর্জন করেছে, তার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। এই অবস্থায় তার চ্যালেঞ্জের নতুন আকার আসছে। কিন্তু এখন মনে করার কিছু নেই যে আগে চ্যালেঞ্জ দুর্বল ছিল, এখন চ্যালেঞ্জ শক্তিশালী। প্রত্যেকটা সময়ের প্রেক্ষিতে চ্যালেঞ্জ শক্তিশালী থাকে, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে সফলভাবে মোকাবেলা করে সেটাকে সক্ষমতার সাথে সম্পন্ন করা, এবং যেই কাজটা আপনি হাতে নিয়েছেন সেটা সফলতার সাথে করা, সেটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি আগের সরকারগুলো যারা এই ধরনের নির্বাচন পরিচালনা করেছে বিশ্বাসযোগ্যভাবে, তারা যদি 3 মাসে করতে পারে, আপনি কেন 1.5 বছর করতে পারবেন না? সেই প্রশ্ন তো জাতির কাছে, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। সুতরাং এই জায়গাতে নির্বাচন কমিশন বললেই হবে না যে আমার চ্যালেঞ্জ অনেক বেশি। এই জায়গাতে নির্বাচন কমিশনকে বলতে হবে আমার চ্যালেঞ্জ আমার সময়ের জন্য ঠিক আছে, কিন্তু এগুলো আমি মোকাবেলা করেছি এবং এগুলোর সক্ষমতার সাথে উত্তরণ ঘটাতে পেরেছি, এবং আমি একটা সফল নির্বাচন আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আমার কাছে মনে হয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে তিনি এইবারের নির্বাচনটা একটা অনেক বেশি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং সবার কাছে এটার এই নির্বাচনটা সবার কাছে একটা ইতিহাস হয়ে থাকবে, এরকম কিছু একটা কাছাকাছি কথা বলেছেন। তো আমিও এই কথা বিশ্বাস রাখতে চাই এবং মনে করতে চাই যে যেন এইরকম একটা নির্বাচন বাংলাদেশের মানুষ পায়। কারণ বাংলাদেশের মানুষ তো এইবারও যদি নির্বাচন না পায়, তাহলে তো তারা 20 বছর জন্য আটকে গেল, প্রায় 20 বছরের জন্য আটকে গেল। তো এইভাবে তো দেশের মানুষের যে ভোটাধিকারের ব্যাপারটা, তার প্রতিনিধিত্বের ব্যাপারটা, তার নাগরিক পরিচয়ের ব্যাপারটাকে তো আপনি স্থায়িত্ব করতে পারেন না। আর একটা বড় বিষয় আপনাকে বলি, নির্বাচন কমিশন কিন্তু একটা বড় গুরু দায়িত্ব নেয়। সেটা হলো নাগরিক যখন ভোটটা দেয়, ভোট দেওয়ার মধ্য দিয়ে যতটা না প্রতিনিধি বাছাই করে, তার চেয়ে বেশি কিন্তু সে নাগরিক পরিচয়টাকে প্রকাশ করে। তো আপনি যদি নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয়, মানুষ নাগরিক পরিচয়টা প্রকাশ করতে কিন্তু ব্যর্থ হয়। আর যখনই মানুষ নাগরিক পরিচয় প্রকাশ করতে ব্যর্থ হয়, তখন রাষ্ট্র তার কাছে খুব গুরুত্বপূর্ণ থাকে না, অনেক সময়ই অর্থহীন হয়ে যায়।
এই জন্য রাষ্ট্রকে অর্থপূর্ণ রাখতে হলে, নাগরিককে অ্যাক্টিভ রাখতে হলে, নাগরিকের পরিচয় রক্ষা করতে হলে নির্বাচন কমিশনের সক্ষমতা, সাফল্য এবং ভোটে তার সাফল্য অর্জন করা আবশ্যকতা রয়েছে। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে এবারে নির্বাচনে কোনো ভূ রাজনৈতিক বাস্তবতা দেখতে পাচ্ছেন? অবশ্যই, সবসময় ছিল। আপনি এটা মনে করবেন না, আমরা কিন্তু দেখেছি আগেও 2014, 2018, 2024 নির্বাচনে ভূ রাজনীতির বিরাট গুরুত্ব ছিল এবং ভূ রাজনীতির কারণেই কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনেগুলোতে মানুষ মানে যাদের ভোট দেওয়ার কথা ছিল তারা ভোট দিতে পারে নাই এবং ভোট না দেওয়া সত্ত্বেও নির্বাচনের ফলাফল হয়েছে এবং সরকার গঠন হয়েছে এবং সরকার মানে সময় পার করার ক্ষেত্রে যেই টেনিয়র ছিল এই টেনিয়র কিন্তু সফলভাবে সে সম্পন্ন করেছে। তো এইটা একটা বড় ব্যাপার যে আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং আগেও হয়তো ঘটেছে। আমরা জাতীয় পার্টির সরকার যেটা হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ছিল 9 বছর, সেটাও কিন্তু জিও পলিটিক্সের কারণেই 9 বছর অব্যাহত ছিল এবং যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সরকার এসেছিল এবং একটা সফল সরকারের পরে এই ধরনের সামরিক সরকার কিন্তু আসে না সাধারণত। মানে এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে সরকার ছিল এটা অত্যন্ত সফল সরকার ছিল। এই সফল সরকার কাছ থেকে এইরকম একটা সামরিক শাসন মাধ্যমে সরকার ব্যবস্থা কেড়ে নেওয়া এবং এই কেড়ে নেওয়ার মধ্য দিয়েও 9 বছর অব্যাহত থাকা, এটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আমাদের দুর্বলতা প্রকাশ করে। তারপরে দেখেন আমরা প্রায় 15 বছর কিন্তু এক ধরনের প্রথমত কর্তৃত্ববাদ, তারপরে এক ধরনের ফেসিবাদের মধ্য দিয়ে পার করেছি এবং এই 3টা 4টা এরশাদও কিন্তু একাধিক নির্বাচন করেছেন, 2টা নির্বাচন করেছেন। এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে যে প্রায় 3টা আগে 2টা 5টা যদি নির্বাচন আপনি কমপক্ষে ধরেন, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশে নাগরিকের পরিচয়টা দুর্বল হয়ে গেছে। তো নির্বাচন কমিশন যদি সক্ষমতা না থাকে, সরকারের যদি সক্ষমতা কম থাকে, তখন কিন্তু ভূ রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং তারা তখন কুশীলও হয়ে দাঁড়ায়। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সুশীল সমাজকে, আপনারা যারা সাংবাদিক আছেন তারা এবং সকল আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই এবং এখন যে রাজনৈতিক পরিবেশে যারা জুলাই কেন্দ্রিক ঐক্যবদ্ধ ছিলেন তাদের মধ্যে যে অনর্থক, অপ্রয়োজনীয় এবং ইরিলেভেন্ট লড়াই চলছে অনেক সময়, সেই লড়াইগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে কুশীলবরা এমন কোনো দুর্বিসন্ধি করে ফেলে কিনা যেই দুর্বিসন্ধির ফলে সবারই কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। আপনি সেই জায়গা থেকেই আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক কাজী মাহবুবুর রহমান আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঙ্গে। আজকের বিষয় ছিল ইসির অর্থহীন সংলাপ। এ পর্বে আমরা যুক্ত হতে চাই আমাদের বরিশাল কার্যালয়ে, আমরা চলে যেতে চাই এখন টিভির। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, আপনার কাছে আলোচনায় ফিরবো। আপনার সঙ্গে নিশ্চয়ই যুক্ত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সিরাজুস সাদিক, আছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশালের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। আপনার মাধ্যমে এই দুইজনের কাছ থেকে কিছু মতামত, কিছু ভাবনা, তাদের চিন্তাভাবনা একটু জানতে চাই। আমরা ইসির অর্থহীন সংলাপ নিয়ে আজকে কথা বলেছি। নির্বাচন কমিশন যে কয়টি সংলাপের অংশগ্রহণ, যে কয়টি সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন, সেই কয়টি সংলাপে আসলে সেই অর্থে উপস্থিতি হচ্ছিল না এবং নির্বাচন কমিশন কোনো বিষয়বস্তু নির্ধারণ না করে এই সংলাপ ডেকেছে। এই সার্বিক বিষয়ে ওনাদের মতামত কি? পাশাপাশি আঞ্চলিক বাস্তবতায় নির্বাচনের গুরুত্ব কোথায় আছে, যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবেন। সোহাগ। ধন্যবাদ আপনাকে। ইসির অর্থহীন সংলাপ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য বরিশাল স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, আমার বাম দিকে রয়েছেন সহযোগী অধ্যাপক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিরাজুস সাদিক। তো দুজনকেই স্বাগত। আমরা সিরাজুস সাদিক আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি জানেন যে ইসি কিন্তু একটা সংলাপের আয়োজন করছে, বিভিন্ন শ্রেণীর এবং পেশার মানুষের সাথে সংলাপ করছে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও সংলাপের আয়োজনের কথা আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, ইসি যে সংলাপটি করছে তার এজেন্ডা, এটি কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো এজেন্ডা নেই। তো সব কিছু মিলিয়ে এটি কতটা অর্থ বহন করছে, বর্তমান সময়ের গুরুত্ব কতটা আছে না আছে, সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। দেখুন, ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন যে এখন সংলাপের আয়োজন করেছে, সংলাপটা ইলেকশন কমিশন থেকে আমরা কিন্তু সবাই বহুল প্রতীক্ষিত এবং আমরা সবাই চেয়েছি যে নতুন বাংলাদেশে সব কিছু আলোচনার ভিত্তিতে এবং সংলাপের ভিত্তিতে সকলের
ঐক্যমত্যের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের এই সংলাপে উপস্থিতির হার অর্ধেকের চেয়েও কম, বা কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের পর্যায়ে। কিন্তু এইটা কেন? এটা তো খুব হতাশা ব্যঞ্জক যে অংশীজনরা কেন অংশগ্রহণ করছে না এই সময়ে। এখন আমরা যদি এর কারণগুলো বিশ্লেষণ করি, আমরা দুটো কারণ পেতে পারি। প্রথম কারণ হতে পারে যে সংলাপটা সময় মতো হচ্ছে কিনা। এই সংলাপটা আমরা জানি জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্যানারে যে এখন সব রাজনৈতিক দলগুলো একটা আলোচনা চালিয়ে যাচ্ছে নির্বাচনী ব্যবস্থার ব্যাপারে, যে নির্বাচনী ব্যবস্থা কোন পথে নির্বাচনী ব্যবস্থা আমাদের হবে, যে আমরা পিআর পদ্ধতিতে যাব নাকি আমরা আমাদের যে প্রচলিত মেজরিটেরিয়ান সিস্টেম, এই সিস্টেমের আন্ডারে আমরা নির্বাচন করব। এটাও একটা কারণ হতে পারে যে মানুষের মনে এখন পর্যন্ত এই দ্বিধা এবং উদ্বিগ্ন রয়ে গেছে যে আসলে আমাদের নির্বাচনী ব্যবস্থা কীরকম হবে, আর সেই নির্বাচনী ব্যবস্থাটা কীরকম হবে সেটা জেনেই তারা ইলেকশন কমিশনকে কোনো মন্তব্য দিতে পারত। কারণ যে ইলেকশন কমিশন আমরা যতটা জানি আইন দিয়ে বাধা আছে, তারা ইলেকশন আয়োজন এবং ইলেকশন আয়োজন সংক্রান্ত বা নিরাপত্তা এই সকল সংক্রান্ত কাজে তাদের এরিয়া অফ কনসার্ন যেটা বলবো, তাদের এটুকুই এরিয়া অফ কনসার্ন। আর আমরা ভালো করেই বুঝতে পারি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনের পরে সবচেয়ে বড় যদি কেউ আপনার ভূমিকা পালন করতে হয়, সেটা করতে হবে রাজনৈতিক দলগুলোর। এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে আসতে পারে যে আমরা কোন নির্বাচনী পদ্ধতির মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করব, সেইটাই কিন্তু সবচেয়ে আসল ছিল। এবং স্টেক হোল্ডার যাদের নিয়ে নির্বাচন কমিশন আলোচনা করছে, তারা হয়তো ওইটার দিকেই তাকিয়ে আছে যে জি ধন্যবাদ। অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, আপনি একজন রাজনৈতিক দলেরও নেতা, আমরা জানি যে যুব দলের সাংগঠনিক সম্পাদক, একই সাথে আপনি বরিশালে অ্যাডভোকেটও রয়েছেন। তো আপনি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, আপনার কাছ থেকে একই বিষয়ে জানতে চাই যে ইসির যে রাজনৈতিক সংলাপ, এ বিষয় নিয়ে আপনার কি বলার আছে, আপনার মন্তব্য কি? আপনাকে ধন্যবাদ। আসলে দেখেন, আমাদের 2008-এর পর কোনো জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনেও মানুষের আস্থা ছিল না। যে নির্বাচনগুলো ফ্যাসিস্ট সরকার তাদের ইচ্ছা মতো নির্বাচন করে নিয়েছে এবং দিনের ভোট রাতে দিয়েছে, এই পর্যায়ে গিয়েছিল এবং ডামি নির্বাচন হিসাবে আখ্যায়িত হয়েছে। সেই জায়গা থেকে জুলাইয়ের আন্দোলনে আমাদের ছাত্র জনতা এবং সবাই সমষ্টিগত আন্দোলনের পরিপ্রেক্ষিতে ফেসিবাদের পতন হয়েছে। এই ফেসিবাদের পতনের পর সকলের একটা ইচ্ছা যে একটি সুন্দর নির্বাচন, যে নির্বাচনটার দিকে বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্ব তাকিয়ে আছেন, সেই নির্বাচন উঠানোর জন্যে ইসির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন ইসি ওনারা সংলাপ করুক আর যেভাবে করুক, নির্বাচন সঠিক হতে হবে, না হলে ওনাদের আস্থা করে যাবেন। আবার যদি ওনারা নির্বাচনটা সঠিকভাবে পরিচালনা করে দেশের মানুষের আস্থা অর্জন করতে পারেন, তাহলে ওনাদের নাম স্বর্ণাক্ষরে থাকবে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে ইসির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তবে এই যে সংলাপটা উচিত ছিল আরও আগে, যদি ওনারা কালক্ষেপণ না করার জন্য এই নির্বাচন সংলাপ তৈরি করেন। যেমন আমরা দেখেছি যে 18 নির্বাচনের সময় সংলাপ করে বারবার সংলাপ করার পর নির্বাচনটা রাতে করে নিয়ে গেছেন শেখ হাসিনা সরকার। সেইভাবে যদি সংলাপ করে গড়িমসি করে একটা সময় ক্ষেপণ করা, সেটা হলে অর্থহীন হবে। আর যদি ওনারা মাইন্ডলি চান যে বাংলাদেশের রাজনীতিতে যারা নির্বাচনে আসবেন, যে সরকার আসবেন গণতান্ত্রিক সরকার, সেই সরকারের হাতে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারে, সেই ব্যবস্থা করে যদি সে কারণে যদি সংলাপ করে, সেই সংলাপ অর্থহীন হবে না। কিন্তু এখন যা আমরা দেখছি যে যাদের সাথে ওনারা বসছেন, তারা আসলে সংলাপ তাদের সাথে করার মধ্য থেকে আমরা ভালো কিছু খুঁজে পাচ্ছি না। আসলে আমরা দেখছিলাম অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলছিলেন, আপনার কাছ থেকে সবচেয়ে ছোট করে জানতে চাইব যে এ বিষয়ে আপনার পরামর্শ কি ইসির প্রতি? ইসির প্রতি আমার পরামর্শ যে আমরা সকল স্টেক হোল্ডারকে সঠিকভাবে সঠিক নিয়মে তাদের মতামত নিতে পারছি কিনা এবং তাদের
মতামত যথাযথ মূল্যায়ন হবে কিনা সেই রকমের তাদের মধ্যে মানসিক পরিস্থিতি তৈরি করতে পারছি কিনা যে আমরা স্টেক হোল্ডার যাদেরকে ডাকছি তাদের মতামতের মূল্যায়নও করা হবে এবং সর্বোপরি দেশের যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং ঐক্যমত্যের ভিত্তিতে যে একটি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যে আমাদেরকে সবাইকে কনসেনসাসের ভিত্তিতে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে রাজনৈতিক মহলে এ ব্যাপারে যে আমাদের কাদা ছড়াছড়ি না করে আমাদেরকে যে সুন্দর বাংলাদেশ গড়তে হবে সেই ঐক্যমত্যটা খুবই দরকারি ছিল। সবশেষ আপনার কাছে ছোট করে একই প্রশ্ন, ইসির প্রতি আপনার পরামর্শ কি হবে? আমার পরামর্শ হলো যে ইসি কেউ চাপে নয়, কেউ ভয়ে নয়, বাংলাদেশের মানুষের আস্থার উপরে নির্ভর করে সুন্দর একটি নির্বাচন তৈরি করা। শুনছিলাম আমাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু এবং অধ্যাপক সিরাজুল সাদিক বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। ওনারা আমাদের এই আলোচনায় আজকে যুক্ত হলেন। আমরা শুনছিলাম যে তাদের মতামত। আপনার কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ সোহাগ। আমরা কথা বলছিলাম বরিশালে, সেখানে দুইজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের ভাবনা জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।